এই হ্যালো সবাইকে, একটা জরুরি ব্যাপার বলতে তাড়াতাড়ি করে ক্যামেরা সেট আপ করে ভিডিওটা করছি। আমার সাথে মাইক নাই, মাইক সাধারণত ওই পাশে থাকে এবং আমি বসেছিও মাটিতে, তার কারণে আমি এখন চা বানাতে চলে যাবো। আমি মাত্র ঘুম থেকে উঠেছি, আজকে শনিবার। গতকাল রাতে আমি আমার খুব কাছের একজন মানুষের সাথে কথা বলছিলাম এবং ও আমাকে বলতেছিল যে ও একটা জিনিস কিনবে, গয়না না জামা কি যেন একটা কিনবে। তো এটা বলার সাথে সাথে আমি বলেছি কোন কোম্পানি থেকে কিনবা। তো এটা জিজ্ঞেস করার সাথে সাথে ও আমাকে বললো যে না, কোনো কোম্পানি থেকে না, একটা পেজ থেকে। তো ব্যাপারটা আমার মাথায় একটু স্ট্রাইক করলো যে পেজ তো আসলে কোম্পানি, তাই না? যখন কেউ একটা পেজ শুরু করে তখন তো সে আসলে একটা কোম্পানি শুরু করতেছে। হ্যাঁ, হইতে পারে লিগাল স্ট্রাকচার নাই এখনো ইত্যাদি ইত্যাদি, বাট বেসিক্যালি সে তো একটা কোম্পানি স্টার্ট করতে যাচ্ছে। তো তারপরেও আমরা কেন এই ডিফারেন্সিয়েশনটা করতেছি যে কিছু পেজ এবং কিছু হলো আসলে কোম্পানি? তার কারণ সব কোম্পানি তাদের অডিয়েন্স বা তাদের কাস্টমারদের মধ্যে ওই ব্র্যান্ড লয়ালিটি অনেক পরের কথা, ওই ইনফ্লুয়েন্সটাই ক্রিয়েট করতে পারে না, যার কারণে ওইটাকে একটা কোম্পানি মনে হয়, ওইটাকে পেজই মনে হইতে থাকে। এবং যখন ওইটাকে পেজ মনে হয় তখন কাস্টমার ওইটার কাছ থেকে কেনার জন্য অত উৎসাহিত বোধ করে না। এবং ওইটা ভার্সেস আরেকটা, একটা ব্র্যান্ডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? একটা ব্র্যান্ডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো 10টা কোম্পানি জুতা বানাইতে পারে, তারপরেও ওই ব্র্যান্ডটার একটা ক্যারেক্টার আছে, ওই ব্র্যান্ডটার একটা ইনফ্লুয়েন্স আছে মার্কেটে। এই কারণেই তো ওই ব্র্যান্ডটা থেকে আমরা স্পেসিফিক্যালি কিনি, বা ওই ব্র্যান্ডটার লোগো থাকলে এখানে তখন আমাদের মনে হয় যে না, আমাদের খুব ভাব আসছে ইত্যাদি ইত্যাদি। এই জিনিস আমি এই জন্য বলছি, তার কারণ এই সেম ব্যাপারটা কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে হয়। দেখেন, কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ইনফ্লুয়েন্সার না। আবার জিনিসটা অনেকটা, সব ইনফ্লুয়েন্সারই কোনো না কোনোভাবে কন্টেন্ট ক্রিয়েটর, অ্যাটলিস্ট ডিজিটাল স্পেসে, বাট সব কন্টেন্ট ক্রিয়েটর ইনফ্লুয়েন্সার না। আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনার যদি প্ল্যান থাকে যে আমি ব্লগ লিখবো, আমি ভিডিও বানাবো, আমি পডকাস্ট করবো ইত্যাদি ইত্যাদি, আপনার উচিত কিভাবে একজন ইনফ্লুয়েন্সার হওয়া যায়, নট ইন দ্য ট্রেডিশনাল সেন্স আমার অনেক ফলোয়ার থাকবে ওইভাবে না, ইনফ্লুয়েন্স কিভাবে আমি মার্কেটকে করতে পারি ওইভাবে, ওইরকম ভাবে আপনার পুরো ব্যাপারটাকে অ্যাপ্রোচ করতে হবে। দেখেন, অনন্ত জলিলের আজকে একটা সিনেমা বের হয়েছে, কথার কথা, এই সিনেমার আপনি রিভিউ করতেই পারেন, এই সিনেমার রিভিউ করে আপনি হাসি নাচ গান হাবিজাবি মজা টজা করতেই পারেন, ওইটা অনেক মানুষ লাইক দিবে, ওইটা অনেক মানুষ কমেন্ট করবে, ওইটা অনেক মানুষ শেয়ার করবে, কিন্তু ওই ধরনের কন্টেন্ট দিয়ে একজন ট্রু ইনফ্লুয়েন্সার হইতে পারার চান্স খুব কম। ট্রু ইনফ্লুয়েন্সার তারাই যাদের কথায় মার্কেট মুভ করে। সো আমরা বলি জো রোগান একটা ইনফ্লুয়েন্সার, আমরা বলি ইলন মাস্ক একটা ইনফ্লুয়েন্সার, কারণ ওরা যখন কোনো একটা কিছু বলে তখন তাদের কথা শুনে মানুষ অ্যাকশন নেয়। যে অনন্ত জলিলের অনন্ত জলিলের সিনেমার রিভিউ বানাচ্ছে, সে যখন তার পরের দিন কিছু একটা বিক্রির চেষ্টা করবে, তখন তার ওই কথা শুনে তার যে অডিয়েন্স তারা নাও কিনতে পারে, না কেনার চান্স আসলে বেশি, কারণ সে কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারছে কিন্তু সে প্রপারলি ইনফ্লুয়েন্সার হইতে পারে না। এই কারণে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ইউটিউবের অ্যাডের আয়ের বাইরে, এই জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের ইউটিউবের অ্যাডের আয়ের বাইরে অন্য কোনো আয়ের নাই। তাদের কোনো ব্যবসা নাই, তাদের কোনো পুরো স্ট্রাকচার নাই, কিছুই নেই। তারা ইউটিউবের উপর পুরোপুরি নির্ভরশীল বা ফেসবুকের উপর পুরোপুরি নির্ভরশীল, কারণ তারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে থেকে গেছে, তারা ইনফ্লুয়েন্সার হইতে পারে না এই মার্কেটে। অন দ্য আদার হ্যান্ড, অনেকে আছে যাদের আপনি দেখবেন 20,000 সাবস্ক্রাইবার, 30,000 সাবস্ক্রাইবার, 50,000 সাবস্ক্রাইবার, বাট তারা $1 মিলিয়ন ব্যবসা দাঁড় করে ফেলছে। তার কারণ তারা পুরো ব্যাপারটাকে একটা ইনফ্লুয়েন্সার হিসেবে অপারেট করার চেষ্টা করেছে। তাদের পুরো মনে হয়েছে যে আমি যাই বানাবো, আমি যখনই কোনো একটা কন্টেন্ট বানাবো, আমার কন্টেন্টের উদ্দেশ্য থাকবে মানুষকে ইনফ্লুয়েন্স করা, মানুষকে ইনফরমেশন দেয়া, যাতে করে আমি যখন পরে একটা বিজনেস সেট আপ করবো, বা আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিকে যাবো, বা আমি কোনো পার্টনারশিপের দিকে যাবো, তখন যাদের সাথে আমার ওই ইনফ্লুয়েন্সটা সেট হয়েছে তারা যেন আমার কথা শুনে, বা তাদের অধিকাংশই যেন আমার কথা শুনে। সবাই তো কথা শুনবে না, বাট অধিকাংশই যেন কথাটা শুনে। এই বিষয়ে আমি গত সপ্তাহে khalidfarhan.com একটা ব্লগ পোস্ট লিখেছি যে ইনফরমেশন মার্কেটিং ভার্সেস এন্টারটেইনমেন্ট বেসড মার্কেটিং, দুইটার মধ্যে কোনটা ভালো কাজ করে বলে আমার ধারণা, এবং এটা নিয়ে আমি একটা বিশদ অ্যানালাইসিস করেছি। আমি আমার নিজের কিছু নাম্বারসও শেয়ার করেছি, যেগুলো দেখলে আপনি আরো ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং পাবেন। বাট আপনি যদি পুরো আর্টিকেলটা পড়তে না চান, আমি সারমর্ম বলে দিই। সারমর্ম হইল, যদি আপনি ইনফরমেশন বেসড কন্টেন্ট বানান, যদি আপনি ইনফরমেশন বেসড ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারেন মার্কেটে, সেই ক্ষেত্রে আপনি যখন নিজেকে একটা ব্যবসায় কনভার্ট করবেন বা নিজের কোনো একটা আশপাশ দিয়ে ব্যবসার সাথে পার্টনারশিপে যাবেন, তখন ওই ব্যবসার সাকসেসফুল হওয়ার চান্স নর্মাল একটা কন্টেন্ট ক্রিয়েটর যে র্যান্ডমলি কন্টেন্ট বানায় বিভিন্ন বিষয়ের উপর, তার সেই কন্টেন্টের বাইরের অন্যান্য ব্যবসা সে যখন ক্রিয়েট করবে, ওই ব্যবসা সাকসেসফুল হওয়ার চান্স থেকে অনেক অনেক বেশি। এটা বলার জন্য আমি কুইকলি ভিডিওটা রেকর্ড করলাম। আমি এখন আবার চা বানাতে ফেরত যাবো। টাটা।